আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিক এর তৃতীয় সেমিস্টারের মেকানিক্যাল এবং পাওয়ার টেকনোলজির আরএসি বা রেফ্রিজারেশন সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস বইয়ের আজকে সাজেশন দেব। তো সাজেশনের পূর্বে একটি কথা বলে রাখি, এই আরএসি বই থেকে আমাদের লিখিত পরীক্ষা হবে মোট 60 মার্কের। তার মধ্যে আমাদের অতি সংক্ষিপ্ত থাকবে 10টা, সেখানে 10 মার্ক থাকবে, এবং সংক্ষিপ্ত থাকবে 10টা, সেখানে থাকবে 20 মার্ক, এবং রচনামূলক থাকবে আমাদের 5টা। তো 6টা দেয়া থাকবে, 5টা লিখতে হবে, সেখান থেকে থাকবে 30 মার্ক। তো মোট হচ্ছে 60 মার্কের প্রশ্ন। তো এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, রচনামূলক কোশ্চেনে আমাদের 30 মার্ক রয়েছে। তো রচনামূলক কোশ্চেনে এই 30 মার্ক আমাদের যেভাবেই হোক নিতে হবে। তো আমি ভিডিও শেষে তোমাদের বলে দেবো কিভাবে তোমরা এই 30 মার্ক সহজেই নিতে পারবা। তো ভিডিওটি শুরু করছি। তো প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করব। আমি খুব অল্প কোশ্চেন তোমাদের দিয়েছি, আশা করি এগুলো পড়লেই তোমরা 90 থেকে 95% মার্ক ক্যারি করতে পারবে। প্রথম অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ থার্মোকাপল কি, এ প্রশ্নটি। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন কাকে বলে। এরপর তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ সিওপি বা কোপ বলতে কি বোঝায়, এ প্রশ্নটি। এরপর হচ্ছে 7 নম্বর সিবেক ক্রিয়া কি। এরপর 8 নম্বর থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন বলতে কি বোঝায়। এরপর 9 নং যে প্রশ্নটি রয়েছে, ড্রাই আইসের দুটি ব্যবহার ক্ষেত্র লেখো। তো একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আমি এটা নতুন বই থেকে করাচ্ছি। যাদের নতুন বই তাদের তো ভালো, এবং যাদের পুরাতন বই অবশ্যই একটু মিলাই নিবা। এরপর পরের পৃষ্ঠায় আসবো আমরা। পরের পৃষ্ঠায় ড্রাই আইস কি, এই প্রশ্নটি। এরপর 13 নং যে প্রশ্নটি রয়েছে, রেফ্রিজারেশন কাকে বলে। এরপর 14 নং যে প্রশ্নটি রয়েছে, ইভাপোরেটিভ কুলিং এর 4টি প্রয়োগ ক্ষেত্র লেখো। এরপর একবারে 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ফ্লাশ চেম্বারের কাজ কি। এরপর 19 নং যে প্রশ্নটি রয়েছে, রেফ্রিজারেশন সাইকেল বলতে কি বোঝায়। এরপরে আমরা 25 নং, পরের পৃষ্ঠায় 25 নং যে প্রশ্নটি রয়েছে সেখানে আসব। ইভাপোরেটিভ হিমায়ন কি, এ প্রশ্নটি। এরপর আমরা এগুলোর মধ্যেই আমাদের অতি সংক্ষিপ্ত আসবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চলে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নং যে প্রশ্নটি রয়েছে, ড্রাই আইসের গুণাবলী লেখো, এই প্রশ্নটি। এরপর 3 নং যে প্রশ্নটি রয়েছে, কনভেনশনাল ও নন কনভেনশনাল রেফ্রিজারেশন পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটি। এরপরে 5 নং যে প্রশ্নটি রয়েছে, ইভাপোরেটিভ রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করো। এরপর 6 নং যে প্রশ্নটি রয়েছে, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির 5টি সুবিধা লেখো। তো আমি যেহেতু এখানে সাজেশনটি শর্ট করেছি, তো এগুলোই পড়তে হবে। তো এরপর 9 নং যে প্রশ্নটি রয়েছে, থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন পদ্ধতির সুবিধা এবং অসুবিধা লেখো। এরপর 12 নং যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন এর বৈশিষ্ট্য লেখো। তারপর আমরা রচনামূলক কোশ্চেনে যাব। তো এখানে রচনামূলক কোশ্চেন দুটি ইম্পর্টেন্ট রয়েছে, অর্থাৎ 4 নং যে প্রশ্নটি রয়েছে, চিত্রসহ ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখো, এই প্রশ্নটি। এবং 5 নং যে প্রশ্নটি রয়েছে, চিত্রসহ ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন পদ্ধতির কার্যপ্রণালী লেখো। এই প্রশ্ন দুটি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসব। দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি, অর্থাৎ অ্যামোনিয়া ওয়াটার ভেপার অ্যাবজর্পশন সিস্টেমের প্রধান 6টি অংশের নাম লেখো, এই প্রশ্নটি। এরপর 3 নং যে প্রশ্নটি রয়েছে, ডিফ্রস্টিং কি। তারপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, ইন্টারকুলার কি, ইন্টারকুলারের কাজ কি। তারপর পরের পৃষ্ঠায় আসবো। পরের পৃষ্ঠায় আমরা সোজাসুরি সংক্ষিপ্তই যাব। সংক্ষিপ্ত এখানে একুমুলেটরের কাজ কি, প্রশ্নটি। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, বাষ্প সংকোচন পদ্ধতির অংশগুলোর নাম লেখো। এরপর চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে যে বাষ্প সংকোচন পদ্ধতিতে রিসিভারের কাজ কি, কাজ লেখো। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে, বাষ্প সংকোচন ও বাষ্প শোষণ হিমায়ন পদ্ধতির দুটি পার্থক্য লেখো। এরপর আমরা পরের পৃষ্ঠায় আসবো। পরের পৃষ্ঠায় 10 নং যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ যান্ত্রিক রেফ্রিজারেশন পদ্ধতির চিত্র অঙ্কন করো, এই প্রশ্নটি। এখান থেকে রচনামূলক কোশ্চেন। এখন রচনামূলক কোশ্চেন 1 নং যে কোশ্চেনটি রয়েছে, অর্থাৎ চিত্রসহ অ্যামোনিয়া ওয়াটার ভেপার অ্যাবজর্পশন সাইকেলের বর্ণনা দাও, এই প্রশ্নটি।
এরপর আমরা তৃতীয় অধ্যায়ে যাব। আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি। তো তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় যে অতি সংক্ষিপ্ত দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ কম্প্রেশন রেশিও কি এটি। এরপর তৃতীয় প্রশ্নটি সোয়েপ্ট ভলিউম বলতে কি বোঝায়। এরপর চতুর্থ যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ এক্সপানশন ডিভাইসের কাজ কি। এরপর 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ক্রিস্টালাইজেশন কি এ প্রশ্নটি। এরপর পরের পৃষ্ঠা আসবো অর্থাৎ 10 নং প্রশ্নটি ক্যাপিলারি টিউব ব্যবহারের সুবিধা লেখো। এরপর 12 নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ হারমেট্রিক কম্প্রেসর বলতে কি বোঝায়। তারপর আমরা পরের পৃষ্ঠায় যাব। তো আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার এখান থেকে এই অধ্যায় থেকে পড়ার দরকার নেই। তারপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসব। সংক্ষিপ্ত প্রশ্নে এখানে প্রথম যে সংক্ষিপ্ত 1 নং প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে যে রেসপিরেটিং ও রোটারিং কম্প্রেসরের মধ্যে পার্থক্য এই প্রশ্নটি। এখান থেকে যদি তোমাদের উল্লেখ করা থাকে যে 4-5টি পার্থক্য লেখো তো লিখবা, আর যদি দেয়া না থাকে তাহলে 3টি লিখলেই হবে উল্লেখ করা না থাকলে। এরপর কম্প্রেসরের পাম্পিং পরীক্ষা পদ্ধতি লেখো 4 নং প্রশ্নটি, এটি ইম্পর্টেন্ট। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে কন্ডেন্সারের শ্রেণীবিভাগ লেখো, কন্ডেন্সার শ্রেণীবিভাগ দেখবা। এরপরে প্রশ্ন হচ্ছে 16 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে থার্মোইলেকট্রিক এক্সপানশন ভালভের গঠন চিত্রাঙ্কন করো। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট, যদি এটা সংক্ষিপ্তে না আসে তো রচনায় আসবে, এটা মাস্ট 100% আসবে। এরপরে আমরা পরে রচনামূলক কোশ্চেনে আসবো। রচনামূলকে আমরা দুইটা এখানে ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেন। এটি হচ্ছে 3 নম্বর থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের চিত্র অঙ্কন করো এবং এর কার্যপ্রণালী বর্ণনা করো। অর্থাৎ এখানে অতি সংক্ষিপ্তে আসবে এই প্রশ্নটি। তো এরপর আছে 4 নং যে প্রশ্নটি বিভিন্ন প্রকার ইভাপোরেটরগুলোর নাম লেখো এই প্রশ্নটি। তো এরপর আমরা চতুর্থ অধ্যায়ে চলে আসব। চতুর্থ অধ্যায়ে আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে অতি সংক্ষিপ্ত সলিনয়েড ভালভের ব্যবহার বা কাজ লেখো এই প্রশ্নটি। এরপর পঞ্চম যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ রেকটিফায়ারের কাজ কি এই প্রশ্নটি। এরপর 9 নং যে প্রশ্নটি রয়েছে চেক ভালভ এর কাজ কি। এবং 12 নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ হিট এক্সচেঞ্জার কি এই প্রশ্নটি। এরপর পরের আমরা পেজে আসব অ্যাকুমুলেটর কি এই প্রশ্নটি। তো এরপর আমরা সোজাসুজি সংক্ষিপ্ত প্রশ্নে যাব। তো সংক্ষিপ্ত প্রথম যে 1 নং প্রশ্নটি রয়েছে অর্থাৎ হিমায়ন চক্রের ব্যবহৃত হয় এমন 10টি উপাংশের নাম লেখো এই প্রশ্নটি। এরপর আমরা 3 নং প্রশ্ন যেটি রয়েছে অর্থাৎ হিট এক্সচেঞ্জারের কাজ লেখো এই প্রশ্নটি। এরপর 5 নং যে প্রশ্নটি রয়েছে অয়েল সেপারেটরের কাজ কি। এরপর 6 নং যে প্রশ্নটি রয়েছে সলিনয়েড ভালভের কার্যপ্রণালী লেখো। এরপর আমরা এখানে রচনামূলক কোশ্চেনে আমাদের যে 2 নং কোশ্চেনটি রয়েছে অর্থাৎ হিমায়ন চক্রের ব্যবহৃত 5টি আনুষঙ্গিক যন্ত্রাংশের নাম উল্লেখপূর্বক কাজ বর্ণনা করো এই প্রশ্নটি। তো এই প্রশ্নটি পড়লে এই অধ্যায় থেকে হবে। এরপর পঞ্চম অধ্যায়ে আমরা যাব। পঞ্চম অধ্যায়ের আমাদের এখানে অতি সংক্ষিপ্ত 1 এবং 2 অর্থাৎ ওডিপি ও জিডাব্লিউপি বলতে কি বোঝায় এই প্রশ্নটি এবং 2 নং যে প্রশ্নটি রয়েছে এইচসিএফসি কি এই প্রশ্নটি। হ্যাঁ, এরপর আমাদের এখানে সংক্ষিপ্ত যে প্রশ্নটি রয়েছে সংক্ষিপ্ত হচ্ছে 1 নং রিকভারি সিস্টেমে ব্যবহৃত 5টি যন্ত্রাংশের নাম এই প্রশ্নটি এবং 2 নম্বর আছে মনোট্রিল প্রোটোকল সংক্ষেপে লেখো এই প্রশ্নটি। অর্থাৎ এই দুইটি পড়লে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত হবে, তো আর রচনামূলক অধ্যায় থেকে দেখার দরকার নাই। এরপর আমরা 6 নং অধ্যায়ে আসবো। 6 নং অধ্যায়ে আমাদের এখানে প্রথম অতি সংক্ষিপ্ত যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ভিআরভি সিস্টেম বলতে কি বোঝায় এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে ভিআরএফ অর্থ কি এই প্রশ্নটি। আর এদিকে 8 নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ভিআরএফ এবং ভিআরভি সিস্টেমের দুটি পার্থক্য। তো এই দুটো যদি আমরা পরিসংখ্যা থেকে আমরা দুইটা দেব, একটা হবে এবং আমাদের আরেকটা পার্থক্য করে আমরা বানাই দিলে আমাদের এই প্রশ্নটি হচ্ছে। তো এরপর আমরা সংক্ষিপ্তে আসব। সংক্ষিপ্ত 1 নং যে প্রশ্নটি রয়েছে ভিআরএফ সিস্টেমের দুটি সুবিধা ও অসুবিধা লেখো এই প্রশ্নটি করতে হবে। এরপরে আমরা রচনামূলক কোশ্চেনে যাব। তো রচনামূলক কোশ্চেন এখানে 1 নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ ভিআরএফ সিস্টেমের বেসিক ওয়ার্কিং সাইকেল চিত্রসহ বর্ণনা করো এই প্রশ্নটি।
এরপর আমরা 7ম অধ্যায়ে যাব। 7ম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি রয়েছে অতি সংক্ষিপ্ত, সেটি হচ্ছে ইনভার্টার কি। এই প্রশ্নটি শুধু পড়বা। এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে 4 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভয়েস কন্ট্রোল সিস্টেম কি, এবং 7 নং যে প্রশ্নটি রয়েছে ইনভার্টার এসি সিস্টেমের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। এটুকুই পড়লে হবে। এই অধ্যায় থেকে রচনামূলক কোশ্চেন দেখার দরকার নেই। তারপর হচ্ছে 8 নং অধ্যায়ে আমরা যাব। এবার 8 নং অধ্যায়ে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন সিএফসি কি, এই প্রশ্নটি, এবং 7 নং যে প্রশ্নটি রয়েছে শিল্প ও বাণিজ্যিক হিমায়নে কি কি হিমায়ন ব্যবহৃত হতে পারে, এই প্রশ্নটি, এবং 9 নং যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ হিমায়ক কি, এই প্রশ্নটি। এরপর আমরা সংক্ষিপ্ত 1 নং যে প্রশ্নটি রয়েছে আদর্শ হিমায়কের বৈশিষ্ট্যগুলো ও গুণাবলী বর্ণনা করো, এটা বললে হবে। এরপর আমাদের 11 নং যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি হিমায়কের মধ্যে পার্থক্য লেখো, এই প্রশ্নটি করতে হবে। এই অধ্যায় থেকে একটি রচনামূলক করতে হবে, সেটি হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট বর্ণনা করো, এই প্রশ্নটি। এরপর আমরা 9ম অধ্যায়ে চলে যাব। তো 9ম অধ্যায়ের আমাদের এখানে শুধু দুটি অতি সংক্ষিপ্ত পড়তে হবে, সেটি হচ্ছে যে এয়ার হ্যান্ডলিং ইউনিট বলতে কি বোঝায় এবং ফ্যান কয়েল ইউনিট এফসিইউ বলতে কি বোঝায়, এই প্রশ্ন দুটি পড়লেই হবে। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত এবং রচনামূলক কোশ্চেন দেখার দরকার নাই। এরপর আমরা পরের অধ্যায়ে আসবো, অর্থাৎ 10ম অধ্যায়ে আমরা চলে আসবো। 10ম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি অতি সংক্ষিপ্ত রয়েছে অর্থাৎ ফ্লোক পয়েন্ট কি, এই প্রশ্নটি। এরপর দ্বিতীয় যে রয়েছে অর্থাৎ সান্দ্রতা কি। তারপরে রয়েছে চতুর্থ যে প্রশ্নটি অর্থাৎ কম্প্রেসর অয়েলের কাজ কি। এরপর আমরা পরের পৃষ্ঠা আসবো অর্থাৎ 13 নং প্রশ্ন অর্থাৎ এইচএফসি রেফ্রিজারেন্টে কি তেল ব্যবহৃত হয়, এর নাম লেখো, এই প্রশ্নটি। এবার সংক্ষিপ্ত প্রশ্নে আসবো। সংক্ষিপ্ত প্রশ্নে কম্প্রেসর অয়েলের 4টি বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটি করতে হবে। এই অধ্যায় থেকে দুটি রচনামূলক কোশ্চেন রয়েছে, তো ইম্পর্টেন্ট মোটামুটি দুটি। অর্থাৎ দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সঠিক রেফ্রিজারেশন অয়েল নির্বাচনের পদক্ষেপগুলো আলোচনা করো, এই প্রশ্নটি। তারপর চতুর্থ নম্বরে যে প্রশ্নটি রয়েছে রেফ্রিজারেন্ট অয়েলের গুণাবলী বা বৈশিষ্ট্য লেখো। তো আশা করি এখান থেকে তোমরা 90 থেকে 95% মার্ক ক্যারি করতে পারবা এই প্রশ্নগুলো পড়লেই। তো তোমাদের একটা বিষয় জেনে রাখা ভালো, সেটি হচ্ছে যে একটু তোমাদের বলি, সেটি হচ্ছে রচনামূলক কোশ্চেনগুলো তোমরা কিভাবে অল্প পড়েই পাবা। তো আমি এখানে মোট 10টা রচনামূলক কোশ্চেন দিয়েছি, এখানে মোট আমি দিয়েছি 10টা রচনামূলক কোশ্চেন। তো তোমাদের 5টা লিখতে হবে, তো 10টা তো তোমাদের অবশ্যই পড়তে হবে। যদি 2টা পড়ো তাহলে তোমাদের একটা কমন, অর্থাৎ 10টা বলে 5টা তোমাদের কমন। তো এখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে তোমাদের 1 এবং 2 অধ্যায় থেকে আসবে একটা। এরপর 2, 3 এবং 4 অধ্যায়ে রয়েছে, 3 এবং 4 অধ্যায় থেকে একটা। এরপর 5 এবং 6 অধ্যায় থেকে একটা। তারপর হচ্ছে 7 এবং 8 থেকে একটা, এবং 9 এবং 10 থেকে একটা। তাহলে তোমাদের এখানে 5টা হয়ে যাচ্ছে। তো তোমরা 10টা মাত্র রচনামূলক কোশ্চেন, সেটা তোমরা অবশ্যই পারবা। অতি সংক্ষিপ্ত আমার মনে হয় সর্বোচ্চ হলে তোমাদের 33টা দেওয়া আছে, আর সংক্ষিপ্ত হবে 23টা, আর এখানে রচনা 10টা। তো তোমরা এটুকু পড়তে পারবা না। অতি সংক্ষিপ্ত 33টা বললে তোমার 10টা কমন, এখানে তোমার যদি তুমি 23টা পড়ো এখানে তোমার 10টা কমন, এখানে তুমি 10টা বলে 5টা কমন, তোমার তো মার্ক সব মার্কে পাচ্ছ। কিন্তু আমি 100% মার্ক বলছি না, কারণ হচ্ছে প্রশ্নটা তো আর আমি বানাবো না, আমি সাজেশন জাস্ট বানাচ্ছি যে এমন প্রশ্নটি হতে পারে। কিন্তু এখন প্রশ্ন বানাবে বোর্ড, সেহেতু আমি জাস্ট 100% না বলে আমি 90 থেকে 95% মার্কের কথা বলতেছি। আশা করি ইনশাআল্লাহ তোমরা যদি এগুলো পড়ো, অর্থাৎ আমি যে সাজেশনটা দিয়েছি সেগুলো পড়ো, আশা করি তোমরা 90 থেকে 95% মার্ক 100% পাবা, এটা নিশ্চিত। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং তোমার গুরুত্বপূর্ণ মতামত যদি দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।